পরিমণি আসলে যতটুকু তাকে দেখি খামখেয়ালি এবং তাকে জিজ্ঞেস করবো তুমি আমাদেরকে মুক্তি দিবে কবে। জেস ভাইকে প্রথম প্রশ্ন করবো বাংলাদেশের কোন অ্যাক্টিভিটিজ আপনাকে পাওয়া যায় না, তাকে কি জিজ্ঞেস করবো যে আপনি যখন ডায়লগ দেন একরকম গান গাওয়ার সময় আলকা মেইলি হয়ে যায়। আবারও আলোচনায় আসিফ আকবর। সেই 2001 সাল থেকে এখন পর্যন্ত ওপিয়া ওপিয়া তুমি কোথায় থেকে আলোচনা সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর এবার তিনি মুক্তি চাইলেন পরিমণির হাত থেকে। আসিফ আকবর সব সময় থাকে আলোচনা সমালোচনার শীর্ষে। এত কিছুর পরেও তিনি সঙ্গীত অঙ্গনে এক এবং অদ্বিতীয় এবং তিনি সেরা, আর তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে না এটা তো হতেই পারে না। আসিফ আকবরকে নিয়ে আলোচনা সমালোচনা যখন বন্ধ হয়ে যায় তখনই যেন মিডিয়া পাড়ায় রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে গিয়েছে এমন একটি পরিবেশ তৈরি হয়। গুরু থাকবে আলোচনা থাকবে না, এটি হতে পারে না। তাই রং ধরা যৌবনে জং যাতে না ধরে সেই জায়গাটায় গুরু আবার একটু মোবিল ব্যবহার করলেন। একটি সাক্ষাৎকারে উপস্থাপিকা গুরুকে এমন এমন কিছু প্রশ্ন করলেন, গুরু যেন এই সমস্ত প্রশ্ন পাবার জন্যই অধীর আগ্রহ নিয়ে বসেছিল। উপস্থাপিকা হঠাৎ করেই গুরুকে প্রশ্ন করলেন, আপনি পরিমণিকে নিয়ে কি বলতে চান? তখন গুরু একটু বিরক্ত বোধ করে বললেন, এবার আমরা পরিমণির হাত থেকে রেহাই চাই। পরিমণি আসলে যতটুকু তাকে দেখি খামখেয়ালি এবং তাকে জিজ্ঞেস করবো তুমি আমাদেরকে মুক্তি দিবে কবে। একটা সেটেল ডাউন করো, তুমি সেটেল হও, কিভাবে করবো সেটা আমাকে বলো। বা সে তো সবসময় হাসি খুশি থাকে, দারুণ। সেই উপস্থাপিকা মুস্কি হাসি দিয়ে গুরুকে কিছু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল। তিনি বুঝাতে চেয়েছিল পরিমণির হাত থেকে রেহাই মানে তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে কিনা। গুরু সেটা বুঝতে পেরে বলেছে তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তবে পরিমণি কিছুদিন পর পরে যে সমস্ত উদ্ভট কাজ করে সেগুলো থেকে আমরা মুক্তি চাই। তার মানে গুরু আসিফ আকবর এটাই বুঝাতে চেয়েছিল পরিমণি কিছুদিন পর পর যে সমস্ত বিষয় নিয়ে মিডিয়া আসে সেইগুলো মিডিয়া পাড়া লোকদের জন্য নিতান্তই লজ্জার ব্যাপার। এই সমস্ত কথা শুনে সেই উপস্থাপিকা লজ্জায় লাল হয়ে আসিফ আকবরকে প্রশ্ন করলেন, আপনি যদি বাংলাদেশের গুরু জেমসকে সামনে পান তাহলে তাকে কি ধরনের প্রশ্ন করবেন? জেস ভাইকে প্রথম প্রশ্ন করবো বাংলাদেশের কোন অ্যাক্টিভিটিজ আপনাকে পাওয়া যায় না, আপনি এত বড় একজন গায়ক কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম কোথাও আপনাকে দেখা যায় না। আপনার ফেসবুক আছে, সেখানে আপনি সবকিছু শেয়ার করেন কিন্তু শিল্পীদের সমস্যা, দেশের সমস্যা কোনো কিছুই যাচ্ছে না, আপনার মুখ থেকে কিছু বেরোচ্ছে না। তখনই আসিফ আকবর বললেন, আমি জেমস ভাইকে প্রশ্ন করব, আপনি বাংলাদেশের একজন টপ লেভেলের শিল্পী হয়েও আপনি আপনার ফেসবুকের মাধ্যমে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে ঘটে যাওয়া কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ কেন করেননি? আসিফ আকবর তার প্রশ্নের মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছে একজন শিল্পী শুধু শিল্পী নয়, শিল্পীর পাশাপাশিও তার রয়েছে আরো অনেক দায়িত্ব। শুধু গান গেয়েই দায়মুক্ত হওয়া যায় না। শাকিব খানের কণ্ঠ মেয়েদের মতো বললেন আসিফ আকবর। শাকিব খান যেই সমস্ত মুভিতে গানের লিপসিং করে তার ডায়লগের সঙ্গে সেই সমস্ত লিপসিং কিংবা সেই ভয়েস তার সঙ্গে যায় না। সাকিব তো প্লেব্যাক থেকে আসছে, তো সাকিব খান যে ফিগার 6 ফিট লম্বা, সাকিবকে জিজ্ঞেস করবো যে আপনি যখন ডায়লগ দেন একরকম গান গাওয়ার সময় আলকা মেইলি হয়ে যায়, চিকন গলার। তো যেখানে এন্ড্রু কিশোর গেয়ে আসছেন, মিলু ভাই গেয়ে আসছেন, হাদি ভাই গেছেন, আমি গেয়ে আসছি, বর্তমানে সাকিব খান আপনি তাদের সাথে গান গাচ্ছেন, ওই টোনটা তার সাথে যাচ্ছে না, আপনি কিভাবে এনজয় করছেন? নায়ক সাকিব খান কি বললাম, ওই গানটা যেন পুরুষালী হয় আর কি। সাকিব খানের কণ্ঠ মেয়েদের মতো এটা কিছুতেই মানা যায় না, তাই দারাস কণ্ঠের ভয়েদের সঙ্গে গানের লিপসিং করার পরামর্শ দিলেন আসিফ আকবর। জ্ঞানী গুণীদের পরামর্শ মেনে চলাই ভালো। এত এত প্রশ্নের ভিতরে আসিফ আকবর তখনই লজ্জায় লাল হয়ে গেল যখন সেই উপস্থাপিকা আসিফ আকবরকে প্রশ্ন করলেন, দীপা খন্দকারের ব্যাপারে আপনি কি বলতে চান? দীপা খন্দকার খুব ভালো অভিনেত্রী, কেন তিনি অনেক অ্যাক্টিভ না, কেন তিনি অনেক কাজ করেন না, তাকে সেটা তাকে জিজ্ঞেস করবো। আমি ব্যাপারটি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলি। দীপা খন্দকারের সঙ্গে বস আসিফ আকবরের ছিল একটি গভীর রিলেশন। এটা আমার মুখের কথা নয়, এটা বস আসিফ আকবরেরই মুখের কথা। বেশ কিছুদিন তাদের সেই রিলেশন কন্টিনিউ ছিল, এক পর্যায়ে সেটি ভেঙে যায়। আর এই কারণে উপস্থাপিকা যখনই দীপা খন্দকারের কথা বললেন তখনই আসিফ আকবর লজ্জায় লাল হয়ে যায়। ও পিয়া বাজবো না, একাকী গভীর রাতে, পিছু ফিরে তাকালাম, ও পাশানি, কারণ পুরনো সেই সমস্ত গানগুলো আমরা এখনো মিস করি। যে গান শুনে ওই সময়ে আমরা মেয়েদের পিছে ঘুরতাম। 2001 থেকে 2009-10 পর্যন্ত যারা কলেজ ভার্সিটিতে পড়তো আমার স্পষ্ট মনে আছে, তারা ওই সময়ে কলেজ ভার্সিটি কিংবা হাই স্কুলের সামনে গিয়ে এই গানগুলো গাইতো আর বিভিন্ন মেয়েদেরকে প্রপোজ করতো। আর সেই সময়টায় গুরুর বিকল্প অন্য কেউ ছিল না। এমন দারাজ কণ্ঠ, এত সুন্দর গান, গানের কথা, গানের মাধুর্য, গানের যে ভয়েস। গুরু আসিফ শুধু দারাজ কণ্ঠের অধিকারী নয়, তিনি একজন সত্যবাদী। সত্য বলতে গিয়ে তিনি নিজের বাবাকেও ছাড়েননি, সত্য বলতে গিয়ে তিনি কখনো পিছ পাও দেননি। আর এই সত্য বলার কারণে গুরুকে অনেক আলোচনা সমালোচনায় পড়তেছে। তাই গুরু আসিফকে নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।